কল্পনা করুন, এমন এক সময়ের কথা যখন পুরো পৃথিবী এই দেশটিকে ডাকত এশিয়ার রুগ্ন মানুষ বলে। দুর্ভিক্ষ, অভাব আর দারিদ্র্য যেখানে ছিল নিত্যসঙ্গী। একটা সময় চীনের লোকেরা পেট ভরতে ভাতের জন্য লাইন ধরত, গ্রামে লাঙ্গল চালাত। কিন্তু আজ বিশ্বের সবচেয়ে বড় ফ্যাক্টরি, মোবাইল, কাপড়, গাড়ি সব চীন থেকে আসে। আমেরিকা, ইউরোপও হাঁ করে তাকায়। অথচ মাত্র কয়েক দশকের ব্যবধানে সেই মানচিত্রটিই বদলে গেল। আপনার পকেটে থাকা ফোন থেকে শুরু করে গায়ের পোশাক, সবখানেই আজ একটি শব্দ রাজত্ব করছে: মেড ইন চায়না। কিন্তু এই অবিশ্বাস্য জাদুর পেছনে কোনো জাদুকরী কাঠি ছিল না, ছিল রক্তপানি করা পরিশ্রম আর এক যুগ উপযোগী কিছু মাস্টার প্ল্যান। এখন প্রশ্ন থেকে যায়, কিভাবে একটি কৃষিপ্রধান রাষ্ট্র পৃথিবীর সব সমীকরণ পাল্টে দিয়ে হয়ে উঠল আধুনিক যুগের শিল্প বিপ্লবের রাজা? এটি কেবল একটি দেশের এগিয়ে যাওয়ার গল্প নয়, এটি একটি ড্র্যাগনের জেগে ওঠার মহাকাব্য। চীনের যাত্রার শুরুটা কিন্তু মোটেও সহজ ছিল না। ১৯৪৯ সালে মাও সেতুং যখন চীনের দায়িত্ব নিলেন, তখন দেশটা ছিল চরম বিশৃঙ্খলার ভেতর। গৃহযুদ্ধ, জাপানি আগ্রাসন আর কুওমিংতাসের স্বৈরাচারী শাসনের পর চীন ছিল ধ্বংসস্তূপ। মাওয়ের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় এলেও রাজনৈতিক অস্থিরতা থামল না। চীনের শিল্প বিপ্লব শুরু হল মাও ক্ষমতায় আসার পরই। ১৯৫৮ সালে তিনি শুরু করলেন গ্রেট লিপ ফরওয়ার্ড। লক্ষ্য ছিল ব্রিটেনকে শিল্পায়নে ছাড়িয়ে যাওয়া। কিন্তু হল তার বিপরীত। ইস্পাত বানানোর দৌড়ে গ্রামীণ কৃষিক্ষেত্র ধ্বংস হল, ফলে ভয়াবহ দুর্ভিক্ষ। কোটি কোটি লোক মারা গেল। সঠিক পরিকল্পনার অভাবে দেশ জুড়ে নামল মৃত্যুর ছায়া। সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক খারাপ হয়ে চীন প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ল। মানুষ দুইবেলা ঠিকমতো খেতে পেত না। মাওয়ের গ্রেট লিপ ফরওয়ার্ড যেমন ব্যর্থ হল, তেমনি ১৯৬৬ থেকে ১৯৭৬ সালের কালচারাল রেভলিউশন নামে চীনকে মানসিকভাবে পঙ্গু করে দিল। এই রাজনৈতিক আন্দোলনে লক্ষ লক্ষ মানুষকে শত্রু ঘোষণা করে হত্যা করা হল। স্কুল কলেজ বন্ধ করে বুদ্ধিজীবীদের নির্যাতন শুরু করে। দেশের অর্থনীতি পতন হতে থাকে। মাও মারা যাওয়ার পর ১৯৭৬ সালে গ্যাং অফ ফোরের পতন ঘটল। এটাই ছিল রাজনৈতিক টার্নিং পয়েন্ট। চীন বুঝতে পারল, কেবল আবেগ দিয়ে পেট ভরবে না, দরকার প্রোডাকশন আর স্কিল। এখান থেকে শুরু হল চীনের ইতিহাসের সবচেয়ে ধুরন্ধর রাজনীতিবিদ ডেং শিয়াওপিংয়ের যুগ। চীনের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আসল হিরো, যিনি দারিদ্র্যের কালো ছায়া মুছে দেওয়ার শপথ নিয়েছিলেন। দেং জিয়াওপিং যখন ক্ষমতায় এলেন, তিনি এক বিখ্যাত কথা বলেছিলেন, বিড়াল কালো না সাদা তা বড় কথা নয়, ইঁদুর ধরতে পারলেই হল। তিনি বুঝতে পেরেছিলেন, সোশ্যালিজমের ভেতর যদি ক্যাপিটালিজমের ইঞ্জিন বসানো না যায়, তখন চীনের উত্থান সম্ভব না। তাই ১৯৭৮ সালে তিনি ঘোষণা করলেন ওপেন ডোর পলিসি। তিনি তৈরি করলেন স্পেশাল ইকোনমিক জোন। এই অঞ্চলগুলোতে বিদেশি কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানানো হলো। তাদের জন্য কর কমিয়ে দেওয়া হলো, জমি দেওয়া হলো সস্তায়। কিন্তু বিনিময়ে চীন চাইল এক গোপন জিনিস: টেকনোলজি। বিদেশিরা যখন কারখানা করতে এলো, চীনা শ্রমিকরা কেবল কাজই শিখল না, তারা সেই প্রযুক্তির গভীরে ঢুকে পড়ল। শুরু হলো রিভার্স ইঞ্জিনিয়ারিং। গ্রাম থেকে লাখ লাখ যুবক শহরে চলে এলো। গড়ে উঠল বিশ্বের সবচেয়ে বড় সস্তা শ্রমের বাজার। ধীরে ধীরে চীনের প্রতিটি ঘর যেন এক একটা ছোট কারখানায় রূপান্তরিত হল। তার কিছুদিন পরই ১৯৮০-তে জিডিপি ১০% বাড়িয়ে যায়। এইটা ছিল শিল্প বিপ্লবের প্রথম ধাপ। কিন্তু রাজনৈতিক উত্থান পতনও চলতে থাকল। ১৯৮৯-এর তিয়েনানমেন স্কোয়ার বিদ্রোহে সরকার কঠোর দমন করল, যা বিশ্বব্যাপী সমালোচনা ডেকে আনল, কিন্তু চায়নার উত্থান থামাল না। ২০০১ সাল চীন যখন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যোগ দিল, তখন থেকে শুরু হলো আসল খেলা। চীনের পণ্য বিশ্ববাজার দখল করে নিতে শুরু করল। ইউরোপ বা আমেরিকার কোনো কোম্পানি যে জিনিসটি $১০০ বানাত, চীন তা হুবহু বানিয়ে দিতে শুরু করল মাত্র $২০। লো লেবার কস্টের কারণে চীন এখন ওয়ার্ল্ডস ফ্যাক্টরির নামে পরিচিত। আমেরিকা বা জাপান শুধু চেয়ে চেয়ে দেখল কিভাবে তাদের বড় বড় ব্র্যান্ডের উৎপাদন চীনের শিফট হয়ে গেল। জি জিনপিং আসে মেড ইন চায়না ২০২৫ থিওরি নিয়ে।
এতে চায়না হাইটেক মার্কেটে লিড করা শুরু করে। হুয়াওয়ে, বিওয়াইডি, টিকটকের মতো চাইনিজ কোম্পানি বিশ্বের টপ কোম্পানিগুলোর মধ্যে আছে। এছাড়া চায়না বিআরআই মতো প্রজেক্ট দিয়ে ১৪০টি দেশের সড়ক ও বন্দরকে চীনের সাথে যুক্ত করেছে। বিআরআই দিয়ে আফ্রিকায় খনি, পাকিস্তানে পোর্ট সব এখন চীনের আন্ডারে। আরসিইপি মতো ট্রেড অ্যাগ্রিমেন্টের কারণে চীন এখন এশিয়ার ট্রেড লিড করছে। চীন এখন বিশ্বের ১৮% জিডিপি একা বানায়। বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক এখন চায়না। ইভিতেও বিওয়াইডি টেসলা ছাড়িয়ে গেল প্রাইস এবং মার্কেট ভ্যালুর জন্য। আজ চীন শুধু সস্তা খেলনা বা কাপড় বানায় না, বা শুধু শ্রমনির্ভর দেশ না। আজ চীন এআই, সেমিকন্ডাক্টর, স্পেস টেকনোলজি দিয়ে নতুন শিল্প বিপ্লবের লড়াইয়ে চীন আবার মাঠে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে চীন এখন বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রক। তারা এখন অন্যদের প্রযুক্তি ব্যবহার করে না, বরং বিশ্বকে বাধ্য করছে তাদের প্রযুক্তি ব্যবহার করতে। কোভিডের সময়েও সবাই চীনের দিকেই তাকিয়েছিল সাপ্লাই চেনের জন্য। ড্র্যাগন এখন কেবল তার নিজের এলাকা নয়, নিয়ন্ত্রণ করছে পুরো বিশ্বের সাপ্লাই চেন। কিন্তু মুদ্রার অপর পিঠ হল এভারগ্র্যান্ডের মতো বড় কোম্পানিগুলোর ধসে পড়া এবং রিয়েল এস্টেট খাতের মন্দা চীনের অর্থনীতিতে এক বড় ঝুঁকি তৈরি করেছে। তার উপর যুক্ত হয়েছে পপুলেশন ক্রাইসিস। চীনের মানুষে এখন ওল্ড পপুলেশন বেড়ে যাচ্ছে আর তরুণদের সংখ্যা কমছে। এটি চীনের দীর্ঘমেয়াদী উন্নতির জন্য এক বিশাল চ্যালেঞ্জ। বিশ্ব রাজনীতিতে ড্রাগনের আধিপত্যের কারণে চীন এখন প্রায় প্রত্যেক ক্ষেত্রে বিশ্ব আধিপত্য বিস্তার করছে। চীন সিরিয়া, মিয়ানমার, উইঘুর ইস্যুতে পশ্চিমা প্রস্তাব ভেটো আইন দিয়ে রুখে দাঁড়িয়েছে। দক্ষিণ চীন সাগরে মানমন্দির তৈরি করে ৯০% এরিয়া চায়নার দখলে। ফিলিপাইন ভিয়েতনামকে চাপে রেখেছে। তাইওয়ান টেনশনে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী গড়ে আমেরিকাকে চ্যালেঞ্জ রাখছে। প্রতি বছর ৫০০+ মিসাইল টেস্ট করছে চায়না। বিআরআই ঋণজালের কারণে আফ্রিকা ও লাতিন আমেরিকায় $১ ট্রিলিয়ন ঋণ দিয়ে ১৫০ দেশের অবকাঠামো নিয়ন্ত্রণ করে চায়না। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ থেকে রাশিয়াকে তেল কিনে ডলার স্যাংশন ভাঙছে। ডিজিটাল ইউয়ান এখন বিশ্বের প্রথম সিবিডিসি দিয়ে সুইফট সিস্টেমকে বাইপাস করেছে। আফ্রিকা কনকোয়েস্ট কারণে ৫০টিরও বেশি দেশে বন্দর রেল করার কারণে ইউএন ভোটে চীনের ক্ষমতা বাড়ছে। এখন বিশ্ব রাজনীতির কেন্দ্র বেইজিং। আমেরিকা চীনকে থ্রেট বললেও ড্রাগন নির্ভীকভাবে এগোচ্ছে। চীনের এই ৪ দশকের লড়াই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ইচ্ছাশক্তি আর সঠিক পরিকল্পনা থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। কিন্তু এই উন্নতির মুদ্রার উল্টো পিঠও আছে। পরিবেশ দূষণ, রাজনৈতিক চাপ আর জনসংখ্যা কমে যাওয়ার চ্যালেঞ্জ কি ড্রাগনের গতি কমিয়ে দেবে? একসময় চীন তাকিয়ে দেখত অন্যরা কোথায় যাচ্ছে, কিন্তু এখন চীন নিজেই দিক নির্ধারণ করে। বিশ্ব রাজনীতি বেইজিংকে কেন্দ্র করেই ঘুরছে। চীনের এই রূপান্তরের গল্প আগামী শত শত বছর ইতিহাসের পাতায় লেখা থাকবে রাইজেস অব দ্য ড্রাগন হয়ে। এখন প্রশ্ন থেকে যায়, বাংলাদেশকে নিয়ে কখন বলা হবে রাইজেস অব দ্য বেঙ্গল টাইগার?